ভবিষ্যতের কিছু রিপোর্টের উপর ভিত্তি করে চলুন ইরানের নেতৃত্ব নিয়ে একটা কাল্পনিক সংকট দেখা যাক। ভাবুন তো, এমন একটা মুহূর্ত যা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটা দেশকে ফেলে দিল গভীর অনিশ্চয়তায়। সর্বোচ্চ নেতা নেই, মানে তৈরি হল এক বিরাট ক্ষমতার শূন্যতা, আর সাথে সাথেই উঠে এলো একটা জরুরি প্রশ্ন। তো ইরান শাসন করবে কে? এর উত্তর জানতে হলে আগে উত্তরাধিকার প্রক্রিয়াটা বুঝতে হবে। তো এই পরিষদেই আনুষ্ঠানিকভাবে দায়িত্বে, আর ওদের পরের পদক্ষেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সংবিধান বলছে এই 3 ধাপের প্রক্রিয়াটা স্থিতিশীলতা আনার জন্য, কিন্তু আসল গল্পটা আরও অনেক জটিল। তো পর্দার আড়ালে যে ক্ষমতার লড়াই চলছে, চলুন দেখি সেখানে প্রধান খেলোয়াড় কারা। এখন বেশ কিছু নাম শোনা যাচ্ছে, তবে 2024-এ প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর আগে তালিকাটা কিন্তু আরও বড় ছিল। বিশ্লেষকরা বলছেন আসল লড়াইটা হলো দুটো জিনিসের মধ্যে, একটা রাজবংশ প্রতিষ্ঠা করা নাকি পুরনো ক্ষমতা ধরে রাখা। এটা ছিল তার একটা চাল, যাতে গুপ্ত হত্যা হলেও ক্ষমতার ধারাবাহিকতা থাকে, আর এটাই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ব্যাপারটা দেখুন, একদিকে প্রয়াত নেতার গোপন ইচ্ছা, আর অন্যদিকে তার ছেলের ক্ষমতা, একদম সরাসরি সংঘাত। তাহলে আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে আসল ক্ষমতার খেলোয়াড় কারা? এটাই কিন্তু আসল প্রশ্ন। মানে সংবিধানের বাইরেও এমন কিছু শক্তি আছে যারা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক বিশ্লেষকই মনে করেন পরবর্তী সর্বোচ্চ নেতা হতে গেলে আইআরজিসির সমর্থন লাগবেই। কিন্তু এই ক্ষমতার লড়াই ইরানের বাইরে, মানে পুরো বিশ্বের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? চলুন দেখি। ইরান যদি নিজের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে হিজবুল্লাহ বা হামাসের মতো গোষ্ঠীগুলো বেশ দুর্বল হয়ে যেতে পারে। আবার যদি কোনো কট্টরপন্থী নেতা ক্ষমতায় আসে, তাহলে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধের ঝুঁকিও কিন্তু বেড়ে যাবে। এই কাল্পনিক সংকটের ফলাফল যাই হোক, তা আগামী কয়েক দশকের জন্য এই অঞ্চলের ক্ষমতার সমীকরণটাই বদলে দেবে।